বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রামে নিয়োজিত থাকিব। অন্যরকম একটা শপথ নেয়ার ঘটনা করেছে আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা। তারা শপথ নিয়েছে, সেই শপথের মাধ্যমে তারা নতুন একটা বার্তা দিতে চেয়েছে। হঠাৎ করে এই শপথ যে প্রক্রিয়া, এটা হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীদের, অন্যান্য সারা দেশের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতেও পারে। এই ব্যাপারটা উদ্বুদ্ধ করবে নাকি শপথ যারা নিলেন তারা পুলিশি ঝামেলার মধ্যে পড়ে যাবেন? শেখ হাসিনা একটা মারাত্মক জিনিস এবং তার বিষয়ে সবাই যারা জানেন তারা সবাই জানেন যে সে ইচ্ছা করলে কি করতে পারে। পাশের দেশে যদি আওয়ামী লীগের অফিস বানায় আর প্রায়ই এখন মাঝে মধ্যে মিছিল করে, মাঝে মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি করে, তাহলে কিন্তু এক সময় আমরা সবাই বিপদে পড়ব। তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়েছে ভারতের জন্য, স্রেফ ভারতের জন্য, আমেরিকা ছিল না। কেননা নির্বাচনে ইউনূস সরকারের বিদায়ের পর জামাতের সরকার আসুক বাংলাদেশে, এটাই চেয়েছিল আমেরিকা। আমেরিকার সেই প্ল্যান ভণ্ডুল করে দেয় ভারত। সরকার পরিবর্তনের জল্পনা আবার শুরু হয়েছে, শেষ পর্যন্ত ক্ষমতাও হারাবে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমি শপথ করিতেছি যে কালকিনি ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো এবং দেশের প্রতি অনুগত থাকিব এবং বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রামে নিয়োজিত থাকিব। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন দেশের এবং মানুষের সেবা করিতে পারি। আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা। আচ্ছা, ওই অমনি করিস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। শেখ 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 মুজিব, লাউ লাউ সালাম, লাউ লাউ সালাম। শেখ 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 মুজিব, শেখ 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 মুজিব, লাউ লাউ সালাম। জাতির পিতা শেখ মুজিব, লাউ লাউ সালাম। তেল দে গ্যাস দে, নইলে গদি সাইরিয়া দে, তেল দে গ্যাস দে। আওয়ামী লীগকে ফেরাতে, শেখ হাসিনাকে ফেরাতে অন্যরকম একটা শপথ নিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মানে মূল ব্যাপারটা তাদের লক্ষ্য হচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে হবে। শেখ হাসিনা এখনও তাদের কাছে একমাত্র নেতা যাকে তারা নেতা হিসেবে ভাবতে চান। অন্য কারো নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত হলেও তারা সেখানে একমত পোষণ করেন না। এরকম মনোভাবই তাদেরকে দেখাতে আমরা দেখছি বিগত 20-21 মাস ধরে। অর্থাৎ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা কোনোভাবেই শেখ হাসিনার বিকল্প কাউকে ভাবছেন না কিংবা মানতে চাইছেন না, এরকম ব্যাপারই দেখছে। এরই মাঝে লক্ষ্মীপুরে এই শপথের ঘটনাটা আমরা দেখলাম এবং রাতের আধারে মোমবাতি জ্বালিয়ে বেশ কয়েকজন হাফ সার্কেল হয়ে দাঁড়িয়ে এই শপথ নিয়েছেন। কি শপথ ছিল, কি এমন নতুনত্ব ছিল সেখানে, তাদের বক্তব্যে কি উঠে আসলো? কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, শেখ হাসিনাকে ফেরাতে কমলনগরে আওয়ামী লীগ যুবলীগের শপথ। কি ছিল সেই শপথে? লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিয়েছেন আওয়ামী যুবলীগের শতাধিক নেতাকর্মী। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র বলছে,
গত শুক্রবার রাত 8:30টার দিকে উপজেলার চারকারকিনি ইউনিয়নের মতিরহাট সংলগ্ন মেঘনা নদীর তীরে গোপনে এই শপথ অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে এই ঘটনাটা ঘটেছে, যেটা আমরা এসে জানতে পারছি গত রাতে, অর্থাৎ সোমবার দিবাগত রাতে। মঙ্গলবারে এই আলোচনাটা আপনাদের সঙ্গে করতে পারছি। এতদিনে কিন্তু এই খবরটা আসেনি। যখন কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা ছড়িয়ে পড়েছে, তখন গণমাধ্যমের নজরে এসেছে। সেখানে বলা হচ্ছে যে স্থানীয় সূত্র বলছে যে রাত 8টার দিকে উপজেলার এই মতিরহাট সংলগ্ন মেঘনা নদীর তীরে এই ঘটনা ঘটে। এতে নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ নেতা জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারী। ভিডিওতে দেখা যায় অংশগ্রহণকারীরা শপথ পাঠ করে বলেন তারা বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের আদর্শে মানুষের সেবায় নিয়োজিত থাকবেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। এ সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগানও তারা দেন। শেখ হাসিনাকে তারা দেশে ফেরাতে চাইছেন, শেখ হাসিনাকে সরকারও দেশে ফেরাতে চাইছে, কিন্তু সরকার দেশে ফেরাতে চাইছে তার বিরুদ্ধে আদালতে যে শাস্তি ঘোষণা করা হয়েছে সেই শাস্তি কার্যকর করতে, অর্থাৎ মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করতে। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ফেরাতে চাইছেন আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য, আওয়ামী লীগের সামনে এগিয়ে যাওয়ার জন্য। দুই পক্ষেরই চাওয়া শেখ হাসিনা দেশে ফিরে আসুক। এক পক্ষ তাদের নেতা হিসেবে ফিরিয়ে আনতে চান, আর এক পক্ষ তাকে তার উপরে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ফেরাতে চান। স্থানীয় সূত্র জানায় রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্জন নদীর তীরে গোপনে এই আয়োজন করা হয়। পরে ঘটনার 3 দিন পর 26 এপ্রিল বিকেল থেকে, অর্থাৎ গতকালকে বিকেল থেকে এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে, দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং তারপরে আমরা দেখেছি যে গণমাধ্যমের নজর পড়ে, গণমাধ্যমে খবর হতে থাকে এটা। এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কমলনগর উপজেলা সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেছেন, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখেছি, বিষয়টি এখন আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। তিনি কিন্তু বলছেন না যে এটা করার তাদের অধিকার আছে, তারা সেটা করতেই পারে। তিনি বলছেন যে তিনি দেখেছেন, এটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। তার মানে হচ্ছে যে যারা এই ভিডিওতে আছেন তাদের উপরে এখন একটা দুর্যোগ নেমে আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এই বিষয়ে বক্তব্য জানতে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, অর্থাৎ পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। বিএনপির স্থানীয় নেতা বলেছেন যে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। বিএনপির বক্তব্য আমরা নির্বাচনের পরের দিন থেকে কিছুটা নমনীয় দেখেছিলাম, কারণ বাংলাদেশের বহু জায়গাতেই বলা যায় যে বেশিরভাগ জায়গাতে আওয়ামী লীগের বহু নেতাকর্মী যারা এলাকায় যেতে পেরেছেন, যারা এলাকায় অবস্থান করছেন, তারা কিন্তু ভোট দিয়েছেন এবং তারা বিএনপিকেই ভোট দিয়েছেন। তাদের উদ্দেশ্য ছিল জামাতকে, এনসিপিকে ঠেকানো। বিএনপির এই আওয়ামী লীগের ভোট প্রাপ্তির মাধ্যমেই যে 2/3 আসনে বিজয়, ভূমিধস বিজয়, এটা সম্ভব হয়েছে। এই কারণেই ভোটের পর দিন থেকে আমরা তাদেরকে একটু নমনীয় ভাব দেখাতে আমরা দেখেছিলাম, কিন্তু পরবর্তীতে বিএনপির সেই অবস্থান নেতৃত্ব পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে সেই অবস্থান কিন্তু পরিবর্তিত হয়ে গেছে, যাতে করে আওয়ামী লীগ ভাবছে যে বিএনপি তাদের সঙ্গে প্রতারণা করেছে। এখন দেখার বিষয়, এই যে ঘটনা, এই যে শপথ, তারা শপথ নিল যে কোনো মূল্যে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়েই ছাড়বেন, এই ঘটনা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদেরকে কিভাবে প্রভাবিত করে, কিংবা এই ঘটনা ঘটানোর ফলে তারা নিজেরাই এখন বিপদে পড়ে যান কিনা। শেখ হাসিনা একটা মারাত্মক জিনিস এবং তার বিষয়ে সবাই যারা জানেন তারা সবাই জানেন যে সে ইচ্ছা করলে কি করতে পারে। পাশের দেশে যদি আওয়ামী লীগের অফিস বানায় আর প্রায়ই এখন মাঝে মধ্যে মিছিল করে, মাঝে মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি করে, তাহলে কিন্তু এক সময় আমরা সবাই বিপদে পড়বো। সেজন্য আমাদের সাংগঠনিক কার্যক্রম, আমাদের সাথে যোগাযোগও থাকবে, সংসদীয় আলাপ আলোচনাও থাকবে। বাইরে আমাদের এই পতিত সরকাররা বাড়াবাড়ি করলে সেটাও আমাদেরকে দেখতে হবে, কারণ শেখ হাসিনা একটা মারাত্মক জিনিস এবং তার বিষয়ে সবাই যারা জানেন তারা সবাই জানেন যে সে ইচ্ছা করলে কি করতে পারে। তো আমি শুধু তার ব্যাপারে আপনারা শুনলে অনেকটা হাসি পেয়েছেন। আমি শুধু সেটা না, সে দেশ বিদেশে গিয়ে যে বিভিন্ন কথা বলেছেন। বিল ক্লিন্টনের বিদ্যুৎ মন্ত্রী বিল রিচার্ডসন, তার একটা উক্তি আছে, if Prime Minister Sheikh Hasina has any fault, she has to be less vindictive. হ্যাঁ, তো আজকে আমরা সেই শেখ হাসিনাকে আজ প্রতিটি সরকারকে বিরুদ্ধে চিন্তা ভাবনা করেই আমাদেরকে এগোতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করতে হবে। এবং আমি মনে করি যে আজকে উন্নয়ন, সেই উন্নয়নের কথা আমি বরিশাল বিভাগের হেডকোয়ার্টারের এমপি, আমি 6বার নির্বাচন করেছি, 5বার এমপি হয়েছি, 1বার মেয়র হয়েছি। আমি বাংলাদেশের রাজনীতিতে আন্দোলন সংগ্রাম এবং রাজনীতিতে পুরোপুরিভাবে সবসময় আন্দোলন সংগ্রাম করেছি। আমার বিরোধী দলের নেতা আমার রেল ফ্রেন্ড, ওনাকে সুন্দরভাবে সঠিকভাবে জেলখানা যেভাবে দেখেছি, মাঝে মধ্যে এখন মনে হয় যে উনি যে মাঝে মধ্যে সিংহের মতো ঝাঁপিয়ে পড়তে চান, সেটা আমি আগে বুঝতে পারি না। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে পৃথিবীর অন্যান্য দেশে গণ আন্দোলন ব্যর্থ হয়েছে, মিশর এবং তিউনিসিয়ায় গণ আন্দোলন ব্যর্থ হয়েছে। এখানে ব্যর্থ করার জন্য অনেক চেষ্টা থাকবে, অনেক রকম কর্মসূচি থাকবে। আমাদের যেন সেই কর্মসূচিতে না জড়াই, আমরা যেন দেশের স্বাধীনতা সর্বাগ্রে বাংলাদেশ। এবং আমাদের সবচেয়ে একটা কথা মনে রাখতে হবে
যে শেখ হাসিনা যে এত ধুরন্ধর, যে আজকে ভারত পাশে একটি এত বড় দেশ, আজকে বিভিন্ন বিষয়ে তারা তাদেরকে সাহায্য সহযোগিতা করবে এবং কিছু আমার মনে হয় কিছুদিন পরে তারা বিভিন্ন জায়গায় রাতের এখন ঝটিকা আন্দোলন আরম্ভ করেছে, তো কখন তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আন্দোলন করবে। কারণ বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি পৃথিবীর জাতীয়তাবাদী রাজনীতি থেকে বিচ্ছিন্ন নয়, কাজে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে গ্রেটার ইন্টারেস্ট ঠিক রাখে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। এমন কিছু আমরা যাতে না করি যাতে আমাদের বিচ্ছিন্নতা হয়, আমাদের বিভক্তি হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 17 বছর পর মা খালেদা জিয়া মৃত্যুশয্যায় থাকলেও যে পুত্র দেশে ফেরার সাহস জোগাড় করতে পারছিলেন না, সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে যাকে বলতে হচ্ছিল আমার একার ইচ্ছায় তো দেশে ফেরা যাবে না, হঠাৎ কার ইচ্ছায় তিনি তার 1 সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারলেন, সেই গোপন কাহিনী কখনো প্রকাশ করেননি জনাব তারেক রহমান। তবে তিনি প্রকাশ না করলেও সে খবর বাইরে বেরিয়ে এসেছে। বাংলাদেশের ভেতর এবং বাইরে এই খবর চাউর হয়ে গেছে তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়েছে ভারতের জন্য, স্রেফ ভারতের জন্য। আমেরিকা ছিল না। কেননা নির্বাচনে ইউনূস সরকারের বিদায়ের পর জামাতের সরকার আসুক বাংলাদেশে, এটাই চেয়েছিল আমেরিকা। এই কথা আমার মন গড়া কথা নয়। আমেরিকার এই জামাতি গোপন ছকের খবর বেরিয়েছিল খোদ ওয়াশিংটন পোস্টে। আমেরিকার সেই প্ল্যান ভণ্ডুল করে দেয় ভারত। ভারত শুধু যে তারেক রহমানকে নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে এনেছিল তা নয়, ফেব্রুয়ারির ইলেকশনে বিএনপিকে জিতিয়ে দিয়ে তারেক রহমানের তাজপোশির ব্যবস্থাও করেছিল ভারত। এই খবরটাও আমার কল্পনা নয়। এই অভিযোগ জামাত সমেত বাংলাদেশের বিএনপি বিরোধীদের। তারা সবাই অভিযোগ করেছিল নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জিতেছে বিএনপি। নেপথ্যে কে ছিল সেই ইঞ্জিনিয়ারিংয়ে? না, যতদূর জানি সরাসরি ভারতের দিকে আঙুল তোলেনি কেউ, তবে ইঙ্গিত স্পষ্ট ছিল। আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে নির্বাচনের পর, মানে বাংলাদেশের নির্বাচনের পর ফোন করে বলেছিলেন ইউ হ্যাভ ওয়ান দিস টাইম, মানে এবার আপনারা জিতে গেলেন। এই খবরও বহুল প্রচারিত। ভারত যে এত সব করেছিল সেটা এমনি এমনি নয়। তারেক রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাওয়ার পর, সে আলোচনা যেমন লন্ডনে তারেক রহমানের সঙ্গে হয়েছে, তেমনি হয়েছে ঢাকায় বিএনপি দলের শীর্ষ নেতাদের সঙ্গে, যাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও ছিলেন বলে আমাদের কাছে স্পষ্ট খবর আছে। এই সব আলোচনার মধ্য দিয়ে একটা ভদ্রলোকের চুক্তি হয়েছিল তারেক রহমানের বিএনপি দলের সঙ্গে ভারত সরকারের। চুক্তির মূল পয়েন্টগুলো ছিল কি? 1, বাংলাদেশের মাটিতে জামাত সহ অন্য মৌলবাদী ও সন্ত্রাসী শক্তিরা যাতে বৃদ্ধি না পায় সেটা নিশ্চিত করবে তারেক রহমানের সরকার। 2, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ফিরিয়ে আনতে হবে, যার সোজা মানে হলো আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এছাড়া 3, চীনের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে এমন কোনো চুক্তি যেন না করা হয় যাতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যেমন তিস্তা প্রকল্প সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ, পাকিস্তান এবং তুরস্কের সহযোগিতায় বাংলাদেশে অস্ত্র নির্মাণ কারখানা তৈরি করা। এসবগুলো ভারত সহজ চোখে দেখেনি, এগুলো করেছিল ইউনূস সরকারের আমলে, এইসব চুক্তি হয়েছিল। এটা তারপরে যেমন চীনের সাথে তিস্তা প্রকল্প সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ, যেটা ভারতের জিও পলিটিক্যাল স্বার্থকে ক্ষুণ্ণ করে, এমন কাজ যেন না করে তারেক রহমানের সরকার। এই বিষয়গুলো নিয়ে কোনো লিখিত চুক্তি নয়, তবে একটা ভদ্রলোকের মৌখিক চুক্তি হয় তারেক রহমান সহ অন্য বিএনপি নেতাদের সঙ্গে ভারতের পক্ষে থেকে যারা বার্তা করছিলেন তাদের মধ্যে। সেই চুক্তির ফলশ্রুতিতে তারেক রহমানের দেশে ফেরা ও ক্ষমতায় আসা সম্ভব হয়। বিএনপির প্রতি ভারত যে স্বাগত শুভেচ্ছার ফুলের তোড়া এগিয়ে দিয়েছিল সেটা বোঝা যায় বেগম জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার মধ্য দিয়ে এবং ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত শোক বার্তা পাঠানোর মধ্য দিয়ে। এরপর নির্বাচন হলো। অতি বড় বিএনপি সমর্থক পর্যন্ত স্বপ্নেও ভাবেননি যে এত বড় বিজয়, 2/3 বেশি আসন পাবে তার দল। আর সেই বিজয়ের পর সবার আগে শুভেচ্ছা বার্তা পাঠান কে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেন ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা। কোনো মন্ত্রী নন, লোকসভার অধ্যক্ষের উপস্থিতির মধ্য দিয়ে একটা বার্তা দিয়েছিল ভারত। সে বার্তা হলো গণতন্ত্র এবং গণতন্ত্রের বিকাশ যেন এবার হয় বাংলাদেশে। এ পর্যন্ত সব ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর শুরু হলো ছন্দ পতনের পালা, যার মধ্যে প্রধানতমটি হলো আইন করে
আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি যেটা করেছিল মোহাম্মদ ইউনূস সরকার, আইন না করে অধ্যাদেশ জারি করেছিল, সেই অধ্যাদেশকে এবার আইন করে পাকাপাকি করে দিল বিএনপি সরকার। তারপরে শুরু করলো কি, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন করে সম্পর্ক তৈরির কাজকর্ম, ভিজিট সরকারি তরফে শুরু হলো। এর মধ্যে খবর এলো তারেক রহমান সরকারে যোগ দিচ্ছে জামাত, একজন উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হবেন জামাত থেকে। এমন খবরও এলো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জায়গায় নাকি রাষ্ট্রপতি হতে চলেছেন মোহাম্মদ ইউনূস, এবং সে ব্যাপারে কথাবার্তা চলছে। এপ্রিলের গোড়ায় খলিলুর রহমান দিল্লি এলেন, বোধহয় 7 তারিখে, 7ই এপ্রিল। আবার ওই একই সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড় সড়ো এক প্রতিনিধি দল নিয়ে গেলেন চীন সফরে। সফরের অন্যতম উদ্দেশ্য চীনের কাছ থেকে আর্থিক সহযোগিতা সেগুলো নেওয়া, এবং সবচেয়ে ভারতের পক্ষে যেটা চিন্তার কথা, তিস্তা বাঁধ প্রকল্পে চীনের সহযোগিতায় নির্মাণ করার বিষয়ে আলোচনা। ভারত বুঝলো বিএনপি তার পুরনো চেহারায় ফিরছে, মানে ভারত বিরোধিতার চেহারায়। সুতরাং এবার পাল্টা চাপের রাজনীতিতে ফিরে গেল ভারত। ভিসা নীতি হাসিনার আমলের মতো স্বাভাবিক করে নিয়ে যাওয়ার কথা ভাবছিল ভারত, বলেও ছিল সে কথা। ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা তিনি বেশ কয়েকদিন আগেই তিনি ঢাকাতে বলেছিলেন যে ভিসা প্রথা আবার আগের মতো হয়ে যাচ্ছে। এতদিন হয়তো হয়েও যেত সেটা, কিন্তু এবার আটকে দিল ভারত বাংলাদেশের বিএনপি সরকারের মতিগতি দেখে। গঙ্গা জল বন্টন চুক্তি, যেটা এবছর শেষ হয়ে যাওয়ার কথা, সেই জল বন্টন চুক্তি নিয়ে আলোচনাও করলো না। ভারতের মধ্য দিয়ে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা মোহাম্মদ ইউনূসের আমলে আটকে দিয়েছিল ভারত, সেটা আবার আগের অবস্থায় নিয়ে যাওয়ার কথা বলেছিল ভারত, ভাবছিল এবং বলেও ছিল, সেই সুবিধাও আটকে রাখলো। আর এটুকু করেই যে ক্ষান্ত হলো তা নয়, খলিলুর রহমানের সঙ্গে আলাদা বৈঠক করে অজিত ডোভাল তার হাতে কিছু কাগজপত্র তুলে দিলেন, হাতে কলমে প্রমাণ দিয়ে দেখালেন যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর কি ভয়ঙ্কর অনুপ্রবেশ ঘটে গেছে। এই অনুপ্রবেশ ভারতের নিরাপত্তার জন্য অতীব বিপজ্জনক। ডোভাল স্পষ্ট জানিয়ে দেন যে বাংলাদেশ সরকার তার বাহিনীর মধ্যে এই সন্ত্রাসী অনুপ্রবেশের বিরুদ্ধে ইমিডিয়েটলি জরুরিভাবে ব্যবস্থা না নিলে তারেক রহমান সরকারকেও মোহাম্মদ ইউনূস সরকারের মতো একই দৃষ্টিতে দেখতে শুরু করবে ভারত। সম্পর্ক স্বাভাবিক করার কোনো প্রশ্ন নেই। আর এই যে চাপ, এই চাপের মুখে মাথা নোয়াতে বাধ্য হলো বাংলাদেশ। আপনারা শুনেছেন যে গত 20 এপ্রিল তারিখ থেকে বাংলাদেশের সরকার তাদের বেশ কিছু নৌবাহিনী, বিমান বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ অফিসারকে গ্রেপ্তার করেছেন। কেউ কেউ আবার ঘা ঢাকা দিয়েছেন, গ্রেপ্তার হননি। 23 এপ্রিলের একটি রিপোর্ট বলছে 20 এপ্রিল ভোরে ঢাকার অন্তত 2টি বিমান বাহিনীর স্থাপনায় গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অভিযান চালানো হয়। সেই রিপোর্টে বলা হয় 2 জন কর্মকর্তা ধরা পড়েছেন, আরও 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, এবং 9 থেকে 10 জন সদস্য পালিয়ে গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। পরবর্তী আরও রিপোর্টে বলা হয়েছে অভিযান শুধু ঢাকায় সীমিত ছিল না, চট্টগ্রাম ও যশোর সহ একাধিক ঘাঁটিতেও নজরদারি ও তল্লাশি বাড়ানো হয়েছে। কারা আটক হয়েছেন? বিভিন্ন প্রতিবেদনের সংখ্যায় কিছু অমিল আছে, তবে একটি ধারাবাহিকতা দেখা যাচ্ছে। অন্তত 2 জন কমিশনড অফিসার, কয়েকজন ওয়ারেন্ট অফিসার এবং জুনিয়র কমিশনড অফিসার ও বিমান সেনাদের একটি অংশ তদন্তের আওতায় এসেছে। এক রিপোর্টে বলা হয়েছে 1 সপ্তাহে 20 জনের বেশি লোককে আটক করা হয়েছে, যার মধ্যে বিমান বাহিনীর সদস্যদের পাশাপাশি এক বিমান ঘাঁটির ভেতরে যে মসজিদ, সেই মসজিদেরও একজন ইমাম ছিলেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।